নতুন বন্দোবস্তের কথা বলা, চাপিয়ে দেওয়া, রাষ্ট্র সংস্কারের কথা বলা, রাষ্ট্র মেরামত করবার কথা বলা, সেই বস্তাপচা রাজনীতিকে ছুঁড়ে ফেলে দেবার কথা বলা, চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত এটি। এই দেশে কোটি কোটি মানুষ তা চেয়েছে, এখনো চাচ্ছে সংস্কার সংস্কার সংস্কার। আমরা একটাই জিনিস চাই, সংস্কার, আমূল সংস্কার, ব্যাপক সংস্কার। সেটি চাওয়া এই দেশের মানুষের, আগেও ছিল, এখনো আছে সেটি। কি বলছেন আপনি? জনাব জাহেদুর রহমান জাহেদ, আজকে আপনি আপনার প্রথম আলোর কলামে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে কিছু কথা বলেছেন, সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। তো সেখানে আপনি বেশ কিছু স্ববিরোধী উক্তি করেছেন, আমি বিস্মিত হয়েছি। আমি মাঝে মধ্যে আপনার কলাম পড়ি, প্রথম আলোতে আপনি লিখেন, অন্য পত্রিকায়ও লিখেন, আর ভিডিও তো আপনি নিয়মিত দিয়ে যাচ্ছেন জাহেদ স্টেক, আপনার যে প্ল্যাটফর্ম আছে। তো সবসময় আপনার ভিডিও দেখা হয় না, দুই একটা দেখেছি। আজকের কলামটি আমার চোখে পড়েছে এবং কলামটি পড়ে ফেললাম। শুধু পড়ে ফেললাম না, একাধিকবার পড়েছি আমি, এবং বেশ খটকা লেগেছে আমার কাছে। স্ববিরোধী, একেবারেই সেলফ কন্ট্রাডিক্টরি কিছু কথাবার্তা আপনি এখানে বলেছেন। তো আপনার ভিডিওতেও কিছু অতিরঞ্জন অনেক বিষয়ে এবং স্ববিরোধিতা আছে। আপনি যেভাবে কথা বলতে চান বা অন্যান্য ভিডিওতে আগে পরে যেরকম ধারণা দিয়েছেন যে আপনি আপনার জায়গায় ঠিক থাকতে চান, আপনার একটা আলাদা স্ট্যান্স আছে বা স্ট্যান্ড আছে বা ঠেইক আছে নিজস্ব, জাহেদ ঠেইক। আপনি অনেক সময় মেনশন করেছেন আপনার আগের ভিডিওগুলোতে যে আপনি পাবলিক প্লিজার বা পিপল প্লিজার হতে চান না। আপনি বলেছেন, আমি শুনেছি কোনো একটা ভিডিওতে, যে দরকার হলে আমাকে আনসাবস্ক্রাইব করুন আপনারা, আপনার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলেছেন। তার মানে আপনি মেন করেছেন যে আপনি যা বিশ্বাস করেন, আপনার পয়েন্ট অফ ভিউ, আপনার পার্সপেক্টিভস, সেটা অন্যেরা পছন্দ করুক না করুক, আপনি সেটাতে স্টিক করবেন, সেটাতে লেগে থাকবেন। ফাইন, এটাকে আমি প্রশংসা করি, আপনি আপনার একটা জায়গায় আছেন। সবসময় সাবস্ক্রাইবার্সরা কী চায় আপনি সেটি মানতে রাজি হননি, আর রাজি হওয়ার আসলে কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটার সেটি করতে পারেন না। তাহলে তার ক্রিয়েশন তিনি নিজেই নষ্ট করছেন, সস্তা কিছু জনপ্রিয়তা বা কিছু লাইক শেয়ারের আশায়। সেটি করেন না ভালো কন্টেন্ট ক্রিয়েটার। সো আপনি এরকম একটি ঘোষণা দিয়েছেন, তো আপনি সেই ঘোষণার প্রতি কতটা সুবিচার করতে পেরেছেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনি সব বিষয় বিশ্লেষণ করেন। সাম্প্রতিককালের আপনার এক ভিডিওতে দেখলাম আপনি সেনা প্রধানের প্রশংসা করছেন, যে সেনা প্রধান তো নির্বাচন চেয়েছেন, এটা কি এমন খারাপ কথা? তো আমি বেশ অবাক হয়েছে, আপনি এত কিছু বিশ্লেষণ করেন, পলিটিক্যাল সায়েন্স বিশ্লেষণ করেন, সমাজবিজ্ঞান বিশ্লেষণ করেন, নৃতত্ত্ব বিশ্লেষণ করেন, সব কিছু বিশ্লেষণ করেন, রাজনীতি তো করছেনই। তো আপনার মুখ দিয়ে এই কথাটি আমার শুনতে হলো যে সেনা প্রধান রাষ্ট্রের একজন কর্মচারী, তিনি সিভিল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করছেন। এটি ডিরেক্ট ইন্টারফেয়ারেন্স। দুটো শব্দ আছে ইংরেজিতে, একটি হলো ইন্টারফেয়ারেন্স, অযাচিত হস্তক্ষেপ, আরেকটি হলো ইন্টারভেনশন, দরকার হয়েছে, ভালো উদ্দেশ্যে এসে হাত লাগিয়েছি, যেমনটি সেনাপ্রধান করেছিলেন সেই উত্তাল সময়টিতে জুলাই অগাস্টের। তখন হাসিনার পক্ষ নেননি সেনাপ্রধান, অন্তত আপাত দৃষ্টিতে। তো সেটি ছিল ইন্টারভেনশন। আর সাম্প্রতিককালে তিনি যে সেনা সদরে, সেনা প্রাঙ্গণে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, রাজনৈতিক বক্তৃতা, পিলখানা সম্পর্কে বলেছিলেন এটি বিডিআর সদস্যরাই ঘটিয়েছে, এটি একটি বিডিআর সংগঠিত হত্যাকাণ্ড, আর কোনো কথা নেই, নো ইফ নো বাট, ফুল স্টপ। এই কথা তিনি বলতে পারেন না। সরকার নির্ধারিত তদন্ত কমিশন তদন্ত জারি রেখেছে, এই অবস্থায় এই কথা বলা মানে সরকারের বিরুদ্ধাচরণ করা সরাসরি। এটি ঠিক হয়নি, আনঅফিশিয়াল ইনফর্মাল বিহেভিয়ার ছিল, ইনস্টিটিউশনাল বিহেভিয়ার না এটি। আর সেনা প্রাঙ্গণে যে বক্তব্য তিনি দিয়েছিলেন সেইটি কিন্তু রাজনৈতিক বক্তৃতা ছিল। তো সেই বিষয়ে আপনি প্রশংসা করেছেন, তবে অবাক হলাম। আপনার তো এইটুকু জানবার কথা, সেনা প্রধান এই বক্তব্য দিতে পারেন না তার জায়গা থেকে। হ্যাঁ, তিনি রিটায়ার করলে পারবেন, ইকবাল করিম ভূঁইয়া পারবেন, এখন যে কোনো বক্তব্য করতে পারবেন, সরকারের বিরোধিতা করতে পারবেন, কিন্তু ওয়াকারুজ্জামান পারবেন না, সেটি পারেন না তিনি। কিন্তু আপনি আপনার বিদ্যা বুদ্ধি সব কিছুকে এক পাশে রেখে, আপনার বিশ্লেষণ ক্ষমতা এক পাশে রেখে আপনি বললেন ওয়াকারুজ্জামান ঠিকই করেছে, খারাপ কিছু করেনি। এমন কথা তো তিনি বলতেই পারেন না তিনি এমন কথা বলতে।
এইখানে আপনি আপনার টেকে নেই, জাহেদ টেক এখানে ফেল করেছে। এনিওয়ে, যে বিষয়ে কথা বলছিলাম সেখানে ফিরে আসি। আজকের প্রথম আলোতে আপনার যে কলাম, তো হেডলাইন থেকে শুরু করি। জুলাই গণ অভ্যুত্থান কোথায় ব্যর্থ, কোথায় সফল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ধরে ফেলেছেন আমি জাহেদ স্টেকের জাহিদুর রহমান জাহেদকে নিয়ে কথা বলছি। তো আপনার নামটি পড়তে গেলে আমার অবশ্যই একটু সমস্যা হয়। আমি যখন বাংলায় পড়ি তখন আমাকে শক্ত করে পড়তে হয়, জাহিদুর রহমান জাহেদ। ইংরেজিতে যখন পড়ি ওটি জেড দিয়ে যেহেতু লেখা, তাই আমাকে একটু অন্যভাবে পড়তে হয়, জাহেদ স্টেক এরকম একটি সাউন্ড চলে আসে। তো এনিওয়ে, এটা আমরা সর্ট আউট করেই ফেলেছি। তো প্রিয় দর্শক, হ্যাঁ, জাহিদুর রহমান জাহেদকে নিয়ে কথা বলছিলাম, তার কলাম নিয়ে কথা বলছিলাম আজকের প্রথম আলোর। আমার ভিডিওতে আপনারা অনেকে তাকে নিয়ে কথা বলতে বলেছেন আমাকে, আমি আসলে সুযোগ করে উঠতে পারিনি বা হয়নি সেভাবে। তো আমি আজকে ভাবলাম যে কিছু কথা জনাব জাহিদুর রহমান জাহেদকে নিয়ে আমি বলবো। তার কলাম থেকে আমি কিছু উপকরণও পেয়ে গেলাম তাকে নিয়ে কথা বলবার, সেই সুযোগটি কাজে লাগাচ্ছি। তো জাহেদ সাহেব একজন ইন্টারেস্টিং ম্যান। আই ফাউন্ড হিম টু বি এন ইন্টারেস্টিং ম্যান। হ্যাঁ, আমার কাছে খুব বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে তাকে। আমি আজই জানলাম তার কোনো একটি ভিডিওতে যে তিনি ফিল্ম পড়ান, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যান্ড হি টিচেস ফিল্মস। চলচ্চিত্র বিষয়ক অধ্যাপনা করেন তিনি, চলচ্চিত্র সাবজেক্টের উপর অধ্যাপনা করেন, এই সাবজেক্টটি পড়ান। তো এই সাবজেক্টটি কিন্তু একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, চলচ্চিত্র। বাংলাদেশে খুব বেশি বছর হয়নি বাংলাদেশে চলচ্চিত্র সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। তো এটি তার একটি পরিচয়। তার আরও পরিচয় আছে ইতিমধ্যে, প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে। বাই এডুকেশন হি ইজ আ মেডিকেল ডক্টর অর ফিজিশিয়ান। লেখাপড়ার দিক থেকে তিনি একজন ডাক্তার। বাই প্রফেশন হি ইজ আ ইউনিভার্সিটি টিচার, অ্যান্ড আই থিঙ্ক বাই হবি হি ইজ আ পলিটিক্যাল অ্যানালিস্ট, অথবা তিনি পলিটিক্স অ্যানালাইজ করেন, রাজনীতি বিশ্লেষক। তো তার অনেকগুলো পরিচয়। এনিওয়ে, এবার আলোচনায় ফিরে আসি আবারও। তো আজকে তার এই কলামে তিনি কিছু সহবিরোধী কথাবার্তা বলেছেন, যেটি আমি আগেই বলেছি। তো সেগুলো আমি ব্যাখ্যা করব, এখান থেকে কোট করবো অল্প অল্প, আর আমার ব্যাখ্যা আমি দাঁড় করাবো। তিনি প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলেছেন, সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। তার প্রেক্ষিতেই কিছু বক্তব্য তার এখানে এসেছে। তিনি বলেছেন, একটা বড় প্রাপ্তি দিয়ে শুরু করা যাক। এটা হচ্ছে 5 আগস্ট শেখ হাসিনার পতনকে বিপ্লব বলে সংজ্ঞায়িত করার চেষ্টা ব্যর্থ হওয়া। এমনকি যারা এই চেষ্টা করেছেন তারাও সরে এসেছেন এই চেষ্টা থেকে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোকেও এখন গণ অভ্যুত্থান শব্দটি ব্যবহার করতে দেখছি। এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা শুরুর দিকে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বিপ্লব শব্দটি ব্যবহার করলেও পরবর্তী সময়ে ব্যবহার করেছেন গণ অভ্যুত্থান শব্দটি। শেখ হাসিনার পতনের জন্য আমরা যা করেছি সেটা বিপ্লব নাকি গণ অভ্যুত্থান, এটা আমাদের চাওয়া পাওয়ার হিসাব মেলানোর জন্য খুবই জরুরি। সেই প্রসঙ্গে আসবো শেষের দিকে। ওকে, তো আপনি শুরু করেছেন এখানে একটা বড় প্রাপ্তি দিয়ে শুরু করা যাক। আপনি প্রাপ্তি বলেছেন কোনো একটি বিষয়কে, কোন বিষয়টিকে? এটা হচ্ছে 5 আগস্ট শেখ হাসিনার পতনকে বিপ্লব বলে সংজ্ঞায়িত করার চেষ্টা ব্যর্থ হওয়া। তাহলে এই গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে চালাবার চেষ্টা ব্যর্থ হওয়াটাকে আপনি একটি প্রাপ্তি বলছেন। ইন্টারেস্টিং। আচ্ছা, এমনকি যারা এই চেষ্টা করেছেন তারাও সরে এসেছেন এই চেষ্টা থেকে। তাহলে আপনি আসলে কি চেয়েছিলেন আপনি নিজে? আপনি কি এটিকে বিপ্লব ঘোষণা করা হোক কিংবা বিপ্লব হয়ে উঠুক গণ অভ্যুত্থানটি, সেটি চেয়েছিলেন, নাকি বিপ্লবের বিরুদ্ধে কথা বলছেন? এখানে একটু আনক্লিয়ার আমার কাছে মনে হয়েছে। সেন্টেন্সের মার পেয়েছে, কথার মার পেয়েছে, বিষয়টি আমার কাছে মনে হচ্ছে আমি ক্লিয়ার হতে পারছি না, অথবা সেটি আমার অক্ষমতা হতে পারে। আপনার বাংলা আমি বুঝতে ব্যর্থ হচ্ছি, গোলমেলে মনে হয়েছে আমার কাছে ব্যাপারটি আসলে। আচ্ছা, দীর্ঘ 1 বছর চলে গেলেও আমরা আজও এই সিদ্ধান্তে এসে পৌঁছতে পারিনি শেখ হাসিনার পতন আমরা কেন চেয়েছিলাম এবং পতন পরবর্তী সময়ে আমাদের উদ্দেশ্য কী ছিল। কেউ কেউ অবশ্য ঝটপট উত্তর দিয়ে দেবেন, 3 আগস্ট 2024 শহীদ মিনারের ছাত্ররা তো শেখ হাসিনার পতনের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং ভবিষ্যতে এই ধরনের ব্যবস্থা ফিরে আসা প্রতিরোধ করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির ঘোষণা করেছিলেন।
ঘটনাচক্রে এইখানে আসল জায়গাটি, সেই আহা মোমেন্টস। ঘটনাচক্রে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের সামনের সারিতে চলে আসা কিছু ছাত্র নেতা যে ঘোষণা দিয়েছেন, সেটা কি দেশের সব শ্রেণীর মানুষের মনের চাওয়া ছিল? ঘটনাচক্রে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের সামনের সারিতে চলে আসা কিছু ছাত্র নেতা যে ঘোষণা দিয়েছেন, সেটা কি দেশের সব শ্রেণীর মানুষের মনের চাওয়া ছিল? জনাব জাহেদ, এটি আত্মপ্রবঞ্চনা, সেলফ ডিসেপশন। আপনি নিজের সঙ্গে নিজে প্রবঞ্চনা করেছেন এখানে। আপনি বলছেন ঘটনাচক্রে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের সামনের সারিতে চলে আসা কিছু ছাত্র নেতা যে ঘোষণা দিয়েছেন, স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান বলছেন, আর ছাত্ররা সেখানে ঘটনাচক্রের সামনে চলে এসেছে। ছাত্ররাই তো ঘটিয়েছে সেই স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। নাহিদ ইসলামের সেই খালি গায়ের সেই মারের দাগ, সেই কালশিটে তার ফেয়ার কমপ্লেকশন, লাল নীল কালো নানান বর্ণ ধারণ করেছিল তার শরীর, ডিবি হারুনের, গুন্ডা হারুনের মার খেয়ে। কি বলছেন আপনি? আর ইউ ইনসেইন? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনি বলছেন ঘটনাচক্রে কি ছাত্ররা সামনে চলে এসেছে? এটা ঘটনাচক্র? ছাত্ররাই তো ঘটিয়েছে এটি। রিডিকিউলাস। আই পিটি ইউ হিয়ার। করুণা হচ্ছে আপনার বিশ্লেষণের প্রতি আমার। আপনি বলছেন সেটা কি দেশের সব শ্রেণীর মানুষের মনের চাওয়া ছিল? আপনি গণ অভ্যুত্থান বলছেন এটিকে, আবার বলছেন সব শ্রেণীর মানুষের চাওয়া ছিল। সব শ্রেণীর মানুষের চাওয়া ছিল না? কে চায়নি আওয়ামী লেসপেন্সারদের ছাড়া, কিছু সুবিধাভোগীদের ছাড়া হাসিনার পতন কে চায়নি? এক দফার মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির কথাটা বাদ দিয়ে শুধু শেখ হাসিনার পতনের কথা বললে আন্দোলনরত জনগণ রাস্তা থেকে ফিরে যেত ওই দিন। তাহলে বন্দোবস্তের কথা আপনি বলছেন, আবার বলছেন ওটা বাদ দিলে লোক রাস্তায় বাসায় ফিরে যেত কিনা, বোঝা যাচ্ছে না ঠিক কথা। ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসা প্রতিরোধ করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রয়োজনীয়তা স্বীকার করেও এই প্রশ্ন করা কি অমূলক হবে যে এই লক্ষ্যটিকে আসলে চাপিয়ে দেওয়া নয়? স্ববিরোধিতার কাকে বলে মিস্টার জাহেদ? আপনি বলছেন ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসা প্রতিরোধ করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রয়োজনীয়তা স্বীকার করেও, তার মানে ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে সেই জন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তার কথা আপনি স্বীকার করছেন। আবার পরমুহূর্তেই বলছেন প্রয়োজনীয়তা স্বীকার করেও এই প্রশ্ন করা কি অমূলক হবে যে এই লক্ষ্যটি আসলে চাপিয়ে দেওয়া নয়? নতুন বন্দোবস্তের কথা বলা চাপিয়ে দেওয়া, রাষ্ট্র সংস্কারের কথা বলা, রাষ্ট্র মেরামত করবার কথা বলা, সেই বস্তাপচা রাজনীতিকে ছুঁড়ে ফেলে দেবার কথা বলা, চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত এটি। এই দেশে কোটি কোটি মানুষ তা চেয়েছে, এখনো চাচ্ছে সংস্কার, সংস্কার, সংস্কার। আমরা একটাই জিনিস চাই, সংস্কার, আমূল সংস্কার, ব্যাপক সংস্কার। সেটি চাওয়া এই দেশের মানুষের, আগেও ছিল, এখনো আছে সেটি। কি বলছেন আপনি? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এটি চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রসঙ্গেই গত এক বছরে সংস্কার একটি বহুল শ্রুত শব্দে পরিণত হয়েছে। সত্যি বলতে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলানোর ক্ষেত্রে সংস্কারই সম্ভবত এই মুহূর্তের সবচেয়ে বড় মানদণ্ড। যারা খুবই গভীর বিস্তৃত সংস্কারের পক্ষে খুব কঠোরভাবে অবস্থান নিয়েছেন, তারা প্রায়ই বলেন জনগণ সংস্কার চায়। আরেকটি আহা মোমেন্টস। তারা প্রায়ই বলেন জনগণ সংস্কার চায়। নিজের চাওয়াকে জনগণের নামে বলার প্রবণতা এই মাটিতে অনেক পুরনো। তাহলে সংস্কার জনগণ চায় না, ওই কয়েকজন ছাত্রই চায়? দ্যাটস হোয়াট ইউ মেন্ট হিয়ার? অ্যাবসার্ড, অ্যাবসার্ড। আপনি বলছেন নিজের চাওয়াকে জনগণের নামে চালিয়ে দেওয়া। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে ঐকমত্য রয়েছে,
তবে বিভেদ রয়েছে সংস্কারের ব্যক্তি ও ধরন নিয়ে, সেটারই চূড়ান্ত বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। বলা বাহুল্য, এটা দেখেই অনেকে ভীষণ হতাশ হয়ে পড়েছেন। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা যায়। কমিশনগুলোর যেসব সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনে আসেনি, সেগুলো এবং কমিশনের আলোচনায় প্রাথমিকভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়া বিষয়গুলো সরকার দ্রুত শেষ করতে আন্তরিকতা দেখাতে ব্যর্থ হয়েছে। ওদিকে সরকার কর্তৃক গঠিত অর্থনৈতিক পরিস্থিতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিছুদিন আগে অর্থনৈতিক সংস্কারের প্রশ্নে হতাশা প্রকাশ করেছেন। করতেই পারেন তিনি হতাশা প্রকাশ। সংস্কারে হাত দিয়ে দেখেছেন হাজার হাজার সমস্যা। খোকলা একটি দেশ হাসিনা রেখে গিয়েছিল, সেখানে কোত্থেকে শুরু করতে হবে সেটা বুঝতেও তো বহু সময় লেগে যাবার কথা। সো অধ্যাপক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি যদি হতাশা ব্যক্তই করে থাকেন, কি এমন সমস্যা হয়েছে তাতে? হতাশাই তো ব্যক্ত করবার কথা। কোন খুশিতে তিনি হাসবেন? দেশে কোনো অর্থনৈতিক সংস্কার চালাবার মতো অবস্থা ছিল? কোন প্যারামিটারগুলো ব্যবহার করতে হবে, সেই প্যারামিটারগুলো কোথায় পাওয়া যাবে? সেগুলো ফিগার আউট করতে গেলেও তো সময় লাগবার কথা। তো তিনি হতাশ হবেন, এটি স্বাভাবিক। এতে আপনি বিস্মিত হয়েছেন কেন? আমি তো হইনি, অন্যরাও হবে না, আমি বিশ্বাস করছি। দীর্ঘদিন একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জীবনযাপন করার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ধারণা করি সরকার মোটা দাগে মানুষকে হতাশ করেছে। শেখ হাসিনার সময় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটা মেনে নিয়েও বলতে চাই, অনেক অসাধারণ কিছু করা দূরে থাকুক, একটা সরকারের খুবই সাধারণ রুটিন কাজের ক্ষেত্রেও সরকারের ব্যর্থতা আমরা দেখেছি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা একেবারে নজিরবিহীন। পুলিশ বাহিনী অন্তর্গতভাবে দুর্বল হয়ে পড়লেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সামরিক বাহিনীর মাঠে উপস্থিতির পরও এমন ব্যর্থতা ক্ষমার অযোগ্য। ইন্টারেস্টিং, মিস্টার জাহেদ, আপনার জানা না থাকলেও এই দেশের কোটি কোটি মানুষের জানা আছে। এই প্রশ্ন আমি আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতে করেছি, সরকারের সমালোচনাও সেখানে ছিল। বাট আসল কারণটি আমি বলেছি নির্দ্বিধায়। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এখানে আর্মি মাঠে আছে, সেনা সদস্যরা মাঠে আছে। আপনার সমর্থিত দল বিএনপির নেতা কর্মীরা হোলসেল চাঁদাবাজি কিভাবে করছে? তাহলে সেনাবাহিনী মাঠে, সেনাবাহিনীর চেহারা দেখলে তো তাদের রাতের ঘুম নষ্ট হয়ে যাবার কথা, রাতে ঘুম ভেঙে যাবার কথা চিকন ঘাম দিয়ে কপালে, যে সেনাবাহিনী মাঠে আছে। তাহলে সেনাবাহিনী আছে মাঠে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও আছে, আপনার নেতা কর্মীরা আপনার বিএনপি চাঁদাবাজিও করছে সমান্তরালে। কিভাবে হচ্ছে এগুলো? এই প্রশ্নের উত্তর তো আপনারই খুঁজে বের করতে হবে। আপনি যেই সেনাপ্রধানের প্রশংসা করেছেন, ওয়াকারুজ্জামানের প্রশংসা করেন আপনি, সেই ওয়াকারুজ্জামান যদি নির্দেশ দিতেন তার সেনা সদস্যদের যে কিচ্ছু বুঝি না, কোনো দল বুঝি না, কিছু বুঝি না, অন্যায় হচ্ছে তো ধরো, অ্যাকশনে যাও, কোথায় সে অ্যাকশন? 111 এই দেশে যেই কারণেই এসে থাকুক, যত রকমের ষড়যন্ত্রই তার পেছনে থাকুক, যত রকমের ষড়যন্ত্রের কারণেই সেটা ব্যর্থ হোক, 111 সরকার তো পেরেছিল সেটি, যেহেতু সেটির নাম ছিল আর্মি ব্যাকড গভর্নমেন্ট। তারা তো পেরেছিল অপরাধীদের মনে ভয় ধরাতে, এবং সেই ভয় না, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা এই সব কিছুর অন্তরাত্মা ধরে টান দিয়েছিল সেই 111 আর্মি অ্যাকশন। কোথায় সেটা এখন? কোথায়? আপনার ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করুন। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকার পরও কাজ কেন হচ্ছে না? বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না? কেন কয়েক হাজার কোটিপতি তৈরি হলো নতুন হাসিনা পরবর্তী সময়ে? কেন হলো? কার আশ্রয়, কার প্রশ্রয়? আপনি বলেছেন ক্ষমার অযোগ্য। কে ক্ষমার অযোগ্য? ওয়াকারুজ্জামান নাকি অন্তর্বর্তীকালীন সরকার? আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আপনি আগেই বলেছেন পুলিশ ফাংশনাল না, ভেতর থেকে দুর্বল হয়েছে পুলিশ, মরালিটি নেই, মরালি দুর্বল। তাহলে বলতে গেলে পুলিশ অকার্যকর। কাজ যদি কাউকে করতে হয় সেনা সদস্যরা করবে, করছে কি? করতে দেয়া হচ্ছে কি? আসলে দ্যাট শুড বি দ্য কোয়েশ্চন। সেনা সদস্যরা দেশেরই সন্তান, দেশপ্রেমিক সেনা সদস্যরা। সেনাবাহিনী আমাদের অহংকারের জায়গা, সেই আমাদের অহংকারের ধন আমাদের সেনা সদস্যরা, দেশপ্রেমিক জওয়ানরা। তারা কাজ করতে পারছে? কাজ করতে দেওয়া হচ্ছে?
তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে? আই ডোন্ট থিংক সো। আপনি বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীল আছে প্রশংসা করেছেন, ভালো, গুড। মুদ্রাস্ফীতি না বাড়ার মতো অর্থনীতির ক্ষেত্রে কিছু সাফল্য আছে, ভালো কথা, শেষ করেছেন। এছাড়া এই সরকারের ক্যাবিনেটকে মোটা দাগে দুর্নীতিমুক্ত বলেই মনে করা হয়, যদিও সরকারি অফিসের দুর্নীতি দমনে সরকার কিছুই করতে পারেনি, এমনকি পারেনি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারির মতো ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে। ঠিক বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। কি করে পারবে? অফিস আদালতগুলোতে ঘুষ বন্ধ হয়নি, কি করে হবে? আমার কাছে খবর আছে, আমার কাছে একা না, লক্ষ লক্ষ মানুষ এই কথাই বলছে। অফিস আদালতগুলোতে বিএনপির লোকেরা গিয়ে ঢুকেছে এখন, তারা ঠিক করে দিচ্ছে ঘুষ কত দিতে হবে। এসিলেন্টকে তারা বলে দিচ্ছে, তারা মাঝখানে থেকে মধ্যস্থতা করছে ঘুষের, বিএনপি নেতা কর্মীরা, আর সেই ঘুষ তারা ভাগ করে নিচ্ছে। এসিলেন্ট নিচ্ছে কিছু, আর বিএনপি নেতা কর্মী নিচ্ছে বাকিটা। সব জায়গায় থানায় তারা মধ্যস্থতা করছে, থানায় বসে বিএনপি নেতারা দেন দরবার করছে। ছবি টবি এসেছে বিভিন্ন মাধ্যমে, আমরা দেখেছি, আপনিও দেখেছেন। কারা করছে এগুলো? আপনার পছন্দের দল বিএনপি নেতা কর্মীরা। আর তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না কে? ওয়াকারুজ্জামান এবং সেনা সদস্যদের যেতে দিচ্ছে না, কোনো অ্যাকশন হচ্ছে না তাদের বিরুদ্ধে। তো সব মিলিয়ে আপনার এই আজকের এই সাফল্য ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের আমার কাছে খুব একটা জুৎসই মনে হলো না। এক ধরনের জোড়াতালি আপনি এখানে দিয়েছেন, ঠিক হয়নি। হোমওয়ার্ক বোধহয় একটু কম ছিল, আর একটু ভালো হলে ভালো হতো। অনেক জায়গায় লেজে গোবরে হয়েছে, সঠিক তথ্য নেই, যা আছে সেগুলো আত্মবিরোধী, সেলফ কন্ট্রাডিকশন একেবারে প্রকটভাবে ধরা পড়েছে। এটি আপনার কাছে প্রত্যাশিত ছিল না। ধন্যবাদ জনাব জাহিদুর রহমান, এবং ধন্যবাদ প্রিয় দর্শক।